আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা আমি করাচ্ছি এসটি জিটি ইকোনমিক্সের কম্প্রিহেন্সিভ ভিডিও লেকচার, যেখানে কিনা আপনারা পেয়ে যাবেন আপনাদের এসটি জিটি ইকোনমিক্সের পুরা সিলেবাসের কম্প্রিহেন্সিভ ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল। তো যদি কেউ এই চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি এখানে কম্প্রিহেন্সিভলি তৈরি করছি। যদি কেউ নতুন ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই ভিডিওগুলির সিকোয়েন্স পেতে গেলে আপনারা প্লেলিস্টে যাবেন এবং প্লেলিস্টে গিয়ে দেখবেন যে ইকোনমিক্সের এসটিপিজিটি বেঙ্গলি মিডিয়াম বলে লেখা আছে প্লেলিস্ট। এখানের মধ্যে প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু প্রত্যেকটা সিরিয়ালই দেওয়া আছে, এবং এই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি পুরা সিলেবাসটাকে কিন্তু কভার করব। এই জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সঙ্গে থেকে প্রত্যেকটা ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং পাশাপাশি আরেকটা নিউজ জানিয়ে দিই সবাইকে, যখনই এখানে এসটিজিটির সিলেবাসটা কভার হয়ে যাবে, পাশাপাশি কিন্তু ত্রিপুরার যে অন্যান্য এক্সামের প্রিপারেশন এগুলি কিন্তু স্টার্ট হয়ে যাবে। যেমন এসটিজিটির পরেই কিন্তু টেট, এখানে টেট ওয়ান, তারপরে টেট ওয়ান থেকে শুরু করে টেট টু থেকে শুরু করে মানে যত কম্পিটিটিভ এক্সামের ইনফরমেশন, নোটিফিকেশন বা এক্সামের প্রিপারেশন এগুলি কিন্তু আপনারা এই চ্যানেলটির মধ্যে ফ্রিতে পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর না হলে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস হতে পারে। তাহলে বেশি সময় নষ্ট না করে আজকের যে ইম্পর্টেন্ট টপিক আছে এটা স্টার্ট করা যাক, যেটা কিনা কম্প্রিহেন্সিভের মধ্যে পড়ে। এবং নেক্সট যে কম্প্রিহেন্সিভ টপিকটা হচ্ছে এটা হলো ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, মানে বিনিয়োগ, কি বলে শিক্ষার মধ্যে যে বিনিয়োগটা আছে এটা আজকে করাবো। তাহলে এই যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু অনেকটা বেশি আছে। ভারতে শিক্ষায় বিনিয়োগ যে টপিকটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আজকে দেখে নিই ডিটেলসে, তারপরে এইভাবে কম্প্রিহেন্সিভলি আপনারা যদি সিলেবাসটা নোটিস করেন তাহলে দেখতে পারবেন যে এরপরে আসছে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, যেটা কিনা আমার নেক্সট ভিডিও হবে। তারপরে আসবে কোয়ালিটি অফ পপুলেশন, যেটা কিনা এরপরের ভিডিওটা হবে। তারপরে যেটা কিনা আছে পিপল এজ রিসোর্স, আর কি বলে 4 নাম্বার পার্টটা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, কার্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি, এই সবগুলি কিন্তু কম্প্রিহেন্সিভলি একটার পরে একটা আপনারা পেয়ে যাবেন। এই জন্যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা বেল আইকনটাকে টিক করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আসার পরে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাহলে আর বেশি সময় নষ্ট না করে আজকের যে ক্লাসটা এটা শুরু করছি। তাহলে ভারতে শিক্ষায় যে বিনিয়োগটা আছে এটা সম্পর্কে আজকে দেখব। তো শিক্ষায় বিনিয়োগ বলতে কি বুঝায়, মানে শিক্ষার মধ্যে যে বিনিয়োগটা আছে এটা বলতে আমরা সাধারণত কি বুঝি? শিক্ষায় বিনিয়োগ মানে হলো শিক্ষাক্ষেত্রে অর্থ, সম্পদ, পরিকাঠামো, মানব সম্পদ ও অন্যান্য সুবিধা প্রদান করা। তাহলে শিক্ষাক্ষেত্রে যদি আমরা এই সমস্ত জিনিসগুলি সুবিধা প্রদান করতে পারি, তাহলে কিন্তু বলতে পারি আমরা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে। কারণ শিক্ষাক্ষেত্রের মধ্যে যদি অর্থ বা সম্পদ বা পরিকাঠামো আমরা উন্নত করতে চাই, তাহলে এটার উপর কিছু না কিছু টাকা ব্যয় করতে হবে, এবং ওই ব্যয়ের পরিমাণ টাকাটাকেই কিন্তু বলা হচ্ছে শিক্ষায় বিনিয়োগ। অন্যান্য সুবিধা প্রদান করতে হবে, যাতে মানুষ কিসে তৈরি হয়, মানুষ দক্ষ এবং জ্ঞান সম্পন্ন এবং উৎপাদন ক্ষম হয়ে উঠতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কৌশল। কিন্তু মানে এটা দীর্ঘমেয়াদী কেন? কারণ আমরা যদি শিক্ষার মধ্যে বিনিয়োগ করি, তাহলে কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য আমাদের সমাজটাকে বেনিফিট করবে। এই জন্য শিক্ষার মধ্যে বিনিয়োগ করাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তাহলে এটাই বোঝাচ্ছে শিক্ষার মধ্যে বিনিয়োগ মানে বোঝাচ্ছে শিক্ষাক্ষেত্রের মধ্যে অর্থ বা পরিকাঠামো বা শিক্ষাক্ষেত্রে উন্নতি করা, যাতে কিনা মানুষের দক্ষতা, জ্ঞান এগুলি যাতে বাড়তে পারে। এখন নেক্সট টপিকটা দেখে নিচ্ছি। নেক্সট টপিক হলো যে ভারতের প্রেক্ষাপটে শিক্ষার বিনিয়োগ, মানে ভারতের মধ্যে শিক্ষার বিনিয়োগ কতটুকু হচ্ছে। ভারত একটা উন্নয়নশীল দেশ, আমরা সবাই জানি, এবং বিশাল জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষার উপযুক্ত সুযোগ থেকে কিন্তু বঞ্চিত। ভারতের মধ্যে ইলিটারেট পপুলেশন কিন্তু অনেক বেশি, আনএডুকেটেড পপুলেশন অনেক বেশি। আবার এবং এই হিউজ অ্যামাউন্ট, এই পপুলেশনটাকে এডুকেটেড করতে গেলে কিন্তু সরকারের প্রচুর পরিমাণে এটার মধ্যে বিনিয়োগ করতে হবে। যার এই কারণে সরকার পাশাপাশি বেসরকারি খাতে শিক্ষায় বিনিয়োগের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাহলে শিক্ষার উপর মানে বিনিয়োগটাকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে দেশের কল্যাণের জন্য, দীর্ঘ সময়ের কল্যাণের জন্য। এখন শিক্ষায় বিনিয়োগের প্রধান উৎসগুলি আমরা কি বুঝি, মানে শিক্ষার মধ্যে যে বিনিয়োগ হচ্ছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? প্রথম কথা হলো সরকারি বিনিয়োগ।
কেন্দ্রীয় বা রাজ্য সরকার বাজেট বরাদ্দ করে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার মধ্যে যে টাকা খরচা করে এটাকে বলা হয় শিক্ষার উপর বিনিয়োগ। তাহলে এই বিনিয়োগটা কে করতে পারে? এই বিনিয়োগটা কেন্দ্রীয় সরকারও করতে পারে অথবা রাজ্য সরকারও কিন্তু করতে পারে। যখন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর উচ্চ শিক্ষায় যখন বিনিয়োগ করবে তখন এটাকে আমরা কি বলবো? তখন এটাকে বলবো আমরা সরকারের বিনিয়োগ শিক্ষার উপর। শিক্ষার উপর সরকারের বিনিয়োগ বলতে পারবো। নেক্সট টপিকটা দেখেন, নেক্সট পয়েন্টটা দেখে নিই। আচ্ছা, এটার মধ্যে কিছু উদাহরণ আছে, যেমন আমরা আরো যদি ভালোভাবে বুঝতে চাই জিনিসটাকে, যেমন শিক্ষা মন্ত্রকের সমগ্র শিক্ষা অভিযান, যেমন আমাদের আছে সর্বশিক্ষা অভিযান, ওইটাই এখানে বলা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। বা মিড ডে মিলের মধ্যে টাকা খরচা করা, মিড ডে মিল স্কিম, বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে স্কলারশিপ প্রোভাইড করা ছাত্রদেরকে। তো এইগুলির উপর যে টাকাটা খরচা হয় এটা কিন্তু পুরোটা শিক্ষার উপরই হচ্ছে এবং এটার গুরুত্ব অনেকটা বেশি। তারপরে বেসরকারি খাতের বিনিয়োগ, যেমন প্রাইভেট স্কুল বা কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি, এডটেক কোম্পানি, উদাহরণস্বরূপ হতে পারে বাইজুস, আনএকাডেমি, বেদান্তা, এগুলো কিন্তু সব প্রাইভেট। তো এই জন্যই এখানে বলা হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ। তাহলে সরকারকে মোটিভেটেড করতে হবে যাতে বেসরকারি খাতের মধ্যে বিনিয়োগটাকে বাড়ানো যায়, কারণ সরকারের একা পুরোটা বিনিয়োগটাকে কন্ট্রোল করা অনেক সময় পসিবল হয় না। এই জন্য সরকারি পাশাপাশি বেসরকারি যদি দুইজন মিলে শিক্ষা খাতের মধ্যে ব্যয় করে তখন অর্থনৈতিক উন্নতিটা বা দেশের উন্নতিটা আরো বেশি তাড়াতাড়ি হবে। আন্তর্জাতিক সাহায্য বিনিয়োগ, এটাও হতে পারে আরেকটা জিনিস, যেমন ইউনেস্কো বা ওয়ার্ল্ড ব্যাংক বা ইউএনআইসিইএফ ইত্যাদি সংস্থা ভারতকে শিক্ষা খাতে অর্থ এবং প্রযুক্তি নীতি সহায়তা দিয়ে থাকে কিন্তু, কারণ ভারত একটা উন্নয়নশীল দেশ। আর এই সমস্ত এই যে সেন্ট্রালের যে বা ওয়ার্ল্ড ওয়াইড যে মানে গ্রুপগুলি আছে এগুলি কিন্তু উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিকে কিন্তু সাহায্য করে থাকে এবং ভারতও কিন্তু শিক্ষা খাতের উন্নতির জন্য এগুলি থেকে সাহায্য পেয়ে থাকে। নেক্সট হলো ভারতের শিক্ষায় বিনিয়োগের বর্তমান চিত্র যদি আমরা দেখি 2020 থেকে 25 অব্দি, তাহলে আমরা নোটিস করতে পারবো জাতীয় শিক্ষানীতি 2020 এটি শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী নীতি, যেখানে বলা হয়েছে 6% মিনিমাম জিডিপির, আমাদের জিডিপির মিনিমাম 6% কিন্তু শিক্ষায় বিনিয়োগ করতে হবে, যেটা কিনা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানা থাকতে হবে। আমাদের এডুকেশন পলিসির মধ্যে প্রত্যেকটা এডুকেশন পলিসির মধ্যে কিন্তু এটা মেনশন করা আছে যে অ্যাটলিস্ট 6% কিন্তু শিক্ষার মধ্যে বিনিয়োগ করতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। ইভেন এইবারের এক্সামে এটা আসতেও পারে, এই যে কোশ্চেনটা, যে জিডিপির কত পার্সেন্ট শিক্ষার মধ্যে বিনিয়োগ করা উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতেই পারে, ধ্যান রাখবেন এই জিনিসটা। বাজেটের 24-25-এর কথা যদি বলি, তাহলে শিক্ষা মন্ত্রকের জন্য প্রায় 1.12 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় 1.12 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই জিনিসটা মনে রাখবেন, কারণ এটা বাজেটের বরাদ্দ, তো বাজেট থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, ধ্যান রাখবেন। তারপরে আমরা দেখতে পারি যে শিক্ষায় বিনিয়োগের গুরুত্ব। এখন এটা দেখলাম যে এনইপির মধ্যে বাজেটের বরাদ্দটা আমরা দেখে নিলাম, এখান থেকে এতটুকু অব্দি বাজেটের ক্লিয়ারেন্সটা দেখে নিলাম। এখন আমরা দেখি যে শিক্ষার মধ্যে যে বিনিয়োগটা, শিক্ষা বিনিয়োগের গুরুত্বটা কি, বা শিক্ষা বিনিয়োগ করলে কি লাভ হয়। প্রথম মানব সম্পদ উন্নয়ন হয়। শিক্ষার মধ্যে যদি আমরা বিনিয়োগ করি তাহলে মানব সম্পদ উন্নয়ন হবে। শিক্ষিত জনসংখ্যা দেশের জনকল্যাণের মূল চালিকা শক্তি, বা শিক্ষিত মানুষ কিন্তু দেশটাকে বেশি ভালোভাবে চালাতে পারে। এই জন্য শিক্ষিত মানুষের দরকার আছে এবং মানব মূলধনের মধ্যে বিনিয়োগ করলে মানব সম্পদের পরিমাণ কিন্তু বাড়বে, বা শিক্ষিত পরিমাণ বাড়বে, শিক্ষিত মানুষের পরিমাণ বাড়বে। তো এই জন্য কিন্তু আমাদের মানব মূলধনের মধ্যে বা শিক্ষার মধ্যে বিনিয়োগ করা দরকার। নেক্সট হলো আর্থসামাজিক উন্নয়ন। আমাদের অর্থনৈতিক দিক এবং সামাজিক দিক, অর্থনৈতিক দিক এবং সামাজিক দিক দিয়ে উন্নয়নের জন্য কিন্তু শিক্ষার উপর ব্যয় করা দরকার। শিক্ষার উপর যদি আমরা ব্যয় করি তাহলে শিক্ষিত মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, যেটাকে কিনা আর্থিক উন্নয়ন বলবো। এবং একজন শিক্ষিত মানুষ সমাজের মধ্যে কিন্তু শুধুমাত্র আর্থিকভাবে না, অন্যান্যভাবেও কিন্তু ভূমিকা পালন করে। একজন শিক্ষিত মানুষ খুব ভদ্রভাবে চলাফেরা করে এবং সমাজের উন্নতির কথা চিন্তা করে এবং সমাজের কল্যাণের পাশাপাশি ও একজন শিক্ষিত মানুষ সমাজের যে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এই জন্য একটা শিক্ষিত মানুষের কিন্তু সমাজের মধ্যে খুবই দরকার। এই জন্য বলা হচ্ছে এখানে যে আর্থ এবং সামাজিক উন্নয়ন। একটা শিক্ষিত মানুষ অর্থনৈতিক দিক দিয়েও সমাজকে উন্নত করে এবং সামাজিক দিক দিয়েও কিন্তু সমাজটাকে উন্নতি করে। তো শিক্ষার মাধ্যমে দরিদ্র দূরীকরণ করা যায়, স্বাস্থ্য সচেতনতা করা যায়, কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। এই জন্য কিন্তু আমাদের শিক্ষার উপর ব্যয় করা খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট হলো সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। মানে সাম্যতা বজায় রাখা, মানে সমাজের মধ্যে যে টাকা পয়সার দিক দিয়ে উঁচু নিচু থাকে এটাকে কমিয়ে
মানে সাম্যতা বজায় রাখা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ। অন্তর্ভুক্তি মানে সবাইকে যাতে সমাজের অর্থব্যবস্থার আওতার মধ্যে আনা হয়, তাহলে এটা একমাত্র শিক্ষার মাধ্যমেই হবে। শিক্ষাটাকে বাড়ালে কিন্তু অন্তর্ভুক্তিমূলক মানে সমাজ গঠন হবে। সবাই সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে, সামাজিক কাজের মধ্যে, সমাজের উন্নতির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এই জন্যই শিক্ষাটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং শিক্ষার মধ্যে বিনিয়োগ করা উচিত। যেমন নারী দলিত হতে পারে, নারী দলিত মানে সমাজের পিছিয়ে বর্গের মানুষ, পিছিয়ে থাকা মানুষ, আদিবাসী হতে পারে। পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার সুযোগ নিশ্চিত করে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা যায়। মানে শিক্ষাটাকে উন্নতি করে তাদের উন্নতি করা যায় আরকি। তো এইজন্য শিক্ষার উপর বিনিয়োগ করা খুবই জরুরি। নেক্সট হলো উন্নত অর্থনৈতিক গঠন। শিক্ষিত শ্রমশক্তি প্রযুক্তি মানে শিক্ষিত শ্রমশক্তি প্রযুক্তি, শিল্প, পরিষেবা খাতে দক্ষতা বৃদ্ধি করে। তার মানে একজন শিক্ষিত শ্রমিক বা যে কিনা এডুকেটেড, সে কিন্তু প্রযুক্তি বলো, শিল্প বলো, পরিষেবা বলো, সবকটার মধ্যে কিন্তু দক্ষ সম্পন্নভাবে কাজ করে এবং এগুলির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আর যেটা কিনা উন্নত অর্থনীতি গঠন করতে সহায়তা করে। মানে একজন শিক্ষিত মানুষ এগুলি বাড়াতে সাহায্য করে, প্রযুক্তি, শিল্প, পরিষেবা এবং অর্থনৈতিক উন্নতি ঘটায়। এজন্য কিন্তু আমাদের কাছে এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নিই আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। যেমন আমরা যে শিক্ষাটাকে বাড়াতে চাচ্ছি, শিক্ষাটাকে বাড়াতে গেলে কিছু পরিমাণ আমাদের কাছে কিন্তু প্রবলেমও আসে। এই প্রবলেমগুলি একটা একটা দেখে নিই। প্রথম যে প্রবলেম, এটা হলো শিক্ষা বাজেটে অপর্যাপ্ত বরাদ্দ। মানে শিক্ষা খাতে বাজেটটা যতটুকু খরচা করার কথা ততটুকু কিন্তু খরচা হচ্ছে না। যেমন প্রত্যেকটা এডুকেশন পলিসির মধ্যে বলে যে মিনিমাম 6% জিডিপির ব্যয় করা দরকার। কিন্তু ইন্টারেস্টিংলি আপনারা জানলে অবাক হবেন যে ভারত স্বাধীনের পর থেকে 1947 এর পর থেকে আজ পর্যন্ত কোনো বছর শিক্ষা খাতে 6% অথবা 6% এর বেশি বরাদ্দ করা হয়নি। আজ পর্যন্ত 6% পর্যন্ত পৌঁছাতে পারেনি ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাহলে আমরা বড় বড় কথা বলি ঠিক আছে যে 6% ব্যয় করতে হবে, 6% ব্যয় করতে হবে শিক্ষা খাতে, জিডিপির 6% ব্যয় করতে হবে শিক্ষা খাতে, কিন্তু আজ পর্যন্ত 6% ব্যয় করা হয়নি। তো এটা হলো একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, বিশাল বড় একটা চ্যালেঞ্জ। নেক্সট হলো নেক্সট পয়েন্ট যেটা, এটা হলো গ্রামীণ এলাকায় শিক্ষার অবস্থা খুবই খারাপ। গ্রামীণ এলাকায় শিক্ষার মানটা খুবই খারাপ। এটার অনেকগুলি রিজন আছে। আমরা জানি যে গ্রামীণ এলাকার মধ্যে মানে শিক্ষিত মানুষের অভাব থাকে, যার কারণে কোচিং সেন্টার বা আহ, ওইখানে শিক্ষা ব্যবস্থা বা স্কুলের পরিকাঠামো এই সমস্ত জিনিস ফেসিলিটি খুব কম থাকে, যার কারণে কিন্তু গ্রামীণ শিক্ষা ব্যবস্থার অনেক প্রবলেম। আরেকটা হলো শিক্ষক ঘাটতি এবং প্রশিক্ষণের অভাব। এটা আমাদের ত্রিপুরার মানুষ থেকে বেশি আর কেউ ভালো বুঝতে মানে এক্সপ্লেন করতে পারবে না এই প্রবলেমটাকে, যে ত্রিপুরার যে স্কুলগুলি, কলেজগুলি আছে এগুলির মধ্যে শিক্ষার অবস্থা এবং শিক্ষকের যা অবস্থা, এটা একমাত্র ত্রিপুরার মানুষ ছাড়া আর কেউ এত ভালো এক্সপ্লেন করতে পারে না। কারণ আমরা অনেক বছর ধরে দেখছি যে আমাদের স্কুল এবং কলেজের মধ্যে টিচারের এত পরিমাণে অভাব। এটা কিন্তু একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা কি চ্যালেঞ্জ, এটা আমাদের ত্রিপুরার জন্য চ্যালেঞ্জ। প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়া অঞ্চল। প্রযুক্তির বাড়ছে, কিছু কিছু অঞ্চলে প্রযুক্তি তো খুব দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু কিছু কিছু অঞ্চল আবার অনেকটা পিছিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে, যেমন গ্রামীণ অঞ্চল, এগুলি পিছিয়ে রয়েছে। তো এটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ এবং এটাকে দূর করা আমাদের সরকারের কর্তব্য। নেক্সট আমরা দেখে নিই তাহলে কি কি করণীয়, মানে কি কি করা যেতে পারে এই প্রবলেমগুলিকে সলভ করার জন্য। করা যেতে পারে কি, বাজেটে শিক্ষার বরাদ্দকে বাড়াতে হবে। যতটুকু শিক্ষা বরাদ্দ করা হচ্ছে এখন বর্তমানে 3 to 4% করে, মাত্র 3 to 4%, 3 থেকে বেশি 4 থেকে কম, এতটুকু পরিমাণই করা হয়। এটাকে বাড়াতে হবে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, অনলাইন ক্লাসের সম্প্রসারণ করতে হবে। স্কুলের মধ্যে ডিজিটাল স্মার্ট বোর্ড লাগাতে হবে, ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, কম্পিউটার শেখাতে হবে, প্রশিক্ষণ শেখাতে হবে। তখনই একমাত্র শিক্ষা ব্যবস্থাটা আমাদের উন্নত হবে। নেক্সট হলো সরকারি বেসরকারি অংশদায়িত্ব, পিপিপি মডেল, মানে এমন মডেল চালু করতে হবে যেখানে কিনা সরকার ও কাজ করবে এবং বেসরকারও কাজ করবে, দুজন মিলেমিশে কাজ করবে, তাহলে কিন্তু উন্নতিটা বেশি ভালো হবে। কারণ সামটাইম সব ক্ষেত্রে সরকারের নজরদারি থাকতে পারে না, সরকার দ্বারা পসিবল হয় না সবকটাকে ম্যানেজ করা। এই জন্য পিপিপি মডেল যদি বলা হয়, পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি মডেল যদি করে তাহলে কিন্তু জিনিসটা আরো অনেকটা ভালো হয়।
আরেকটা করা যেতে পারে, নারী ও মেয়ে শিশুর শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করা। আমরা যতই বলি শিক্ষিত, শিক্ষিত আর ইকুয়ালিটি, ইকুয়ালিটি বলে, আজকের দিনেও কিন্তু সমাজের মধ্যে মেয়েরা এবং যে নারীরা এরা কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে আছে। এটা এটা একটা খুবই মানে ট্রু একটা ঘটনা যেটা আমি এখন বলবো। কারোর ভালো নাও লাগতে পারেন, কিন্তু এটা অনেকটাই সত্য যে একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে, আর ফ্যামিলি যদি পসিবল না হয় যে দুজনকে পড়াতে পারবে, যদি পসিবল না হয়, যদি পসিবল হয় তাহলে তো দুজনকে সমান চোখে দেখে, বাবা মা কিন্তু সবাইকে সমান চোখে দেখে। কিন্তু যখন ফ্যামিলির দ্বারা পসিবল হয় না যে দুজনকে সমানভাবে এডুকেশনের উপর খরচা করা, তাহলে আমরা ভালোভাবেই জানি ছেলেটা কিন্তু ফ্যামিলি থেকে বেশি সাপোর্ট পায়। ছেলেটা পড়াশোনার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে ছেলেটা কিন্তু বেশি সাপোর্ট পায়, আর মেয়েটা কিন্তু তুলনামূলকভাবে কম সাপোর্ট পায়। এটা আজকের সমাজের কিন্তু, আজকের দিনেও কিন্তু এটা খুবই একটা রিয়েলিটি, একটা সত্যি ঘটনা। তো এই জন্য সমাজের পিছিয়ে থাকা নারী এবং মেয়েদের শিক্ষার জন্য কিন্তু সরকারের অবদান রাখা খুবই জরুরি। তখনই আমরা একটা সমাজ কিন্তু এগিয়ে আসতে পারবে। ইকুয়ালিটি আসতে হবে মেয়ে এবং ছেলের মধ্যে। আচ্ছা, তো এই গেল যে শিক্ষার যে গুরুত্বটা এতক্ষণ অব্দি দেখলাম আমরা, এবং শিক্ষার যে টপিকটা শেষ হলো। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। আপনারা সলভ করবেন প্রত্যেকটা এমসিকিউ এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আগের ভিডিওগুলির মতন আপনারা মানে ভিডিওগুলি দেখে এমসিকিউ প্র্যাকটিস করে প্রত্যেকটা ভিডিওর কমেন্টের মধ্যে জানান। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। এজন্য আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই করি। তো আজকের ভিডিওতেও আমি আশা করব যে আপনারা দেখার পর এটাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে কে কত পেয়েছেন। টোটাল 15, আর এখানের এমসিকিউ গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এমসিকিউ আমি কিন্তু খুব পরিশ্রম সহকারে নিজের সময় দিয়ে কিন্তু বানিয়েছি। তো আপনারা অবশ্যই এটাকে সলভ করার চেষ্টা করুন এবং জানাবেন। তাহলে দেখে নিই একটা করে। ফার্স্ট যে কোয়েশ্চেন এটা হলো, শিক্ষায় বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? তাহলে এটা চেষ্টা করুন। একটু আমি টাইম দেব। শিক্ষায় বিনিয়োগ বলতে কি বোঝায়? শুধুমাত্র স্কুল নির্মাণ বোঝায়, নাকি শুধুমাত্র বেতন বৃদ্ধি, নাকি অর্থ সম্পদ মানব সম্পদ প্রদান, নাকি শুধুমাত্র বই বিতরণ? কোনটা হবে আনসার? এটার আনসার হবে সি হবে এটার আনসার। নেক্সট 2 নাম্বারটা দেখে নিই। 2 নাম্বারটা, এটা তো আশা করি সবাই পারার কথা। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী জিডিপির কত শতাংশ শিক্ষায় বিনিয়োগের প্রস্তাব রাখা হয়েছে? এটার আনসার কত হবে? 3, 4, 5 কত হবে এটার আনসার? এটার আনসার হবে ডি নাম্বার, 6%। নেক্সট 3 নাম্বারটা দেখে নিই আমরা। 3 নাম্বারটা, সমগ্র শিক্ষা অভিযান কোন পর্যায়ে শিক্ষার উন্নয়নের কাজ করে? সমগ্র শিক্ষা শুধুমাত্র প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক? তাহলে এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে থার্ড নাম্বারটা। নেক্সট আমরা ফোর্থ নাম্বার দেখে নিই। ভারতের শিক্ষায়, ফোর্থ নাম্বারটা, ভারতের শিক্ষায় সর্বাধিক বিনিয়োগ করে কোন খাত? সর্বাধিক বিনিয়োগ করে কোনটা? এ নাম্বারটা হবে শুধুমাত্র বেসরকারি, নাকি বি নাম্বার শুধুমাত্র আন্তর্জাতিক, নাকি সরকার ও বেসরকারি, নাকি এনজিও? তাহলে এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে সি নাম্বার। নেক্সট আমরা দেখে নিই, বাইজুস, আনএকাডেমি, বেদান্ত প্রভৃতি কি ধরনের প্রতিষ্ঠান? এটাকে আমরা কি ধরনের প্রতিষ্ঠান বলি? সরকারি স্কুল বলবো, নাকি এনজিও বলবো, নাকি টেক কোম্পানি বলবো, নাকি ট্রেনিং সেন্টার বলবো? তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে টেক কোম্পানি। নেক্সট আমরা দেখে নিই, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মূল উদ্দেশ্যটা কি? 6 নাম্বার। ন্যাশনাল স্কলারশিপের মূল উদ্দেশ্য স্কুল নির্মাণ করা, নাকি মিড ডে মিল বিতরণ করা, নাকি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ করে দেওয়া, নাকি শিক্ষক নিয়োগ করা? কোনটা হবে এটার আনসার? এটার আনসার হবে শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ করে দেওয়া। নেক্সট আমরা দেখি 7 নাম্বারটা, শিক্ষায় বিনিয়োগের ফলে কোনটি সম্ভব হয়? শিক্ষার মধ্যে যদি আমরা বিনিয়োগ করি তাহলে এটা থেকে কোনটা সম্ভব হবে? মানব সম্পদ উন্নয়ন, নাকি দারিদ্র্য দূরীকরণ, নাকি কর্মসংস্থান বৃদ্ধি, নাকি জনসংখ্যা বৃদ্ধি? তাহলে এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে যে 7 নাম্বারটা আছে, 7 নাম্বারটার আনসার শিক্ষায় বিনিয়োগের ফলে কোনটি সম্ভব হয় না বলেছে। এই জন্য তো রিড আউট করতে একটু প্রবলেম হচ্ছে। অসুবিধা নেই, এটা না বলেছে, না বলেছে। তাহলে যদি না হয় তাহলে শিক্ষায় বিনিয়োগের ফলে কোনটি সম্ভব হয় না? তাহলে যখন না বলবে তখন এটার আনসার হবে জনসংখ্যা বৃদ্ধি। কারণ শিক্ষায় বিনিয়োগের ফলে যে জনসংখ্যাটা যে বেড়ে যাবে এমন কোনো কথা না, যে শিক্ষা বাড়িয়ে দিলে জনসংখ্যা বেড়ে যাবে। তো এই জন্য এটার আনসারটা ডি হবে। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হলো, ভারতের শিক্ষা বাজেট
এত সালে আনুমানিক কত টাকা বরাদ্দ হয়েছে? এটা ছিল কিন্তু এটা ইওর মধ্যে আজকের লেকচারের কিন্তু এটা ছিল। কোনটা হবে? এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। কোনটা আনসার হবে? 1.12 লক্ষ। তারপরে আমরা দেখে নিই নেক্সটটা 9 নাম্বারটা। ভারতের শিক্ষায় কোন আন্তর্জাতিক সংস্থা সাহায্য করেছিল এখানের মধ্যে? কোন আন্তর্জাতিক সংস্থাটা সাহায্য করেছিল? আচ্ছা, সাহায্য তো করেছে সবকটাই। তাহলে এখানে না বলেছে, হ্যাঁ, কোনটি করেনি। আচ্ছা, কারেক্ট। মানে তাহলে কোশ্চেনগুলি ধ্যান রাখবেন। মানে ফট করে আমার মতন এরকম কিন্তু ভুল করলে হবে না। যেমন আমি কোশ্চেনগুলি আগেরটাও রং রিড করেছিলাম। তো কোশ্চেনটা পুরাটাকে ভালোভাবে দেখতে হবে। এক্সামে সামটাইম এই ধরনের মিস্টেক হয় কিন্তু। আমারই এখন হয়ে গেছে। যেমন এই যে নাটা আমি পড়িনি। এজন্য আমার কনফিউজ হয়ে যাচ্ছিল যে সবকটাই তো এখানে যা আছে মোটামুটি সবকটাই তো করেছিল। আমরাও দেখেছিলাম আমাদের যে আজকের লেকচারের মধ্যে। তো এখানে না বলেছে, কোনটা করেনি বলেছে। তো করেনি তো WTO। কেন WTO? কারণ WTO তো ট্রেড নিয়ে আলোচনা করে। এগুলি নিয়ে তো দেখেই না, শিক্ষা নিয়ে দেখেই না। WTO ট্রেড নিয়ে আলোচনা করে। যার কারণে WTO শিক্ষার মধ্যে বিনিয়োগ করে না। তাহলে ধ্যান রাখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন যাতে পুরাটা আগে সেন্টেন্সটাকে পড়তে হবে। আধা অর্ধেক পড়লে এই আমার মতন মিস্টেক করতে পারেন, গুলিয়ে যেতে পারে। তো এই জন্য পুরাটা কোয়েশ্চেনটাকে কিন্তু ভালো করে ফার্স্ট রিড আউট করতে হবে, তারপরে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, নেক্সট হলো 10 নাম্বারটা দেখি। গ্রামীণ শিক্ষার বড় একটি সমস্যা কি? গ্রামীণ শিক্ষার মধ্যে অনেকগুলো সমস্যা থাকে। যেমন শিক্ষক বেশি এটা তো হবেই না। শিক্ষক গ্রামের মধ্যে বেশি থাকে। প্রযুক্তির উন্নতি নাকি মান খারাপ, না অবকাঠামোর অভাব, নাকি ছাত্র কম, কোনটা? এটার আনসার কি হবে? এটার আনসার হবে মান খারাপ, অবকাঠামোর অভাব। নেক্সট আমরা দেখে নিই, শিক্ষায় বিনিয়োগ কাদের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে? শিক্ষায় বিনিয়োগ কাদের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে? ধনী শ্রেণী, নাকি মধ্যবিত্ত, নাকি দলিত অধিবাসী, নাকি প্রবাসী? তো এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে সি নাম্বার। নেক্সট আমরা দেখে নিই, পিপিপি মডেল বলতে কি বোঝায়? এটা তো লাস্টের যে পড়াচ্ছিলাম লাস্টের অংশে ছিল। শুধু ব্যক্তি, নাকি সরকারি বেসরকারি, নাকি বিদেশি বিনিয়োগ, নাকি আন্তর্জাতিক? তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে সরকারি আর বেসরকারি। মিড ডে মিল স্কিম কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য? এটা কলেজের জন্য তো অবশ্যই হবে না, কারণ কলেজে মিড ডে মিল দেয় না, এটা তো আমরা সবাই জানি। তাহলে কোনটা হবে? বিশ্ববিদ্যালয় হবে না। তাহলে বেসরকারি স্কুল, বেসরকারি মানে প্রাইভেট, তো প্রাইভেটে তো দেয়ই না। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি নাম্বারটা। নেক্সট হলো 14 নাম্বার, শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে কোন খাতে দক্ষতা বৃদ্ধি পায় না? এই না বলেছে কিন্তু, আবার ধ্যান রাখতে হবে, পায় না বলেছে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে কৃষি ক্ষেত্র। কারণ বিনিয়োগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, তো এগুলির মধ্যে বৃদ্ধি পায়, এগুলির মধ্যে বৃদ্ধি পায়, এটার মধ্যে বৃদ্ধি পায়, কিন্তু কৃষি ক্ষেত্রে বৃদ্ধি পায়। নেক্সট 15 নাম্বারটা, শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর জন্য কোন পদক্ষেপটি গ্রহণযোগ্য নয়? তাহলে শিক্ষার মধ্যে বিনিয়োগ বাড়ানোর জন্য কোন পদক্ষেপটি গ্রহণযোগ্য নয়? এবং এটার আনসার আপনারা সবাই কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই করব। তো যারটা কারেক্ট হবে, এবং বাকি 14 এর মধ্যেও কার কয়টা কারেক্ট হয়েছে এটাও অবশ্যই আপনারা জানাবেন। এবং আমি আবারও বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানের মধ্যে যত ত্রিপুরার এক্সাম রিলেটেড যেগুলি আছে, প্রিপারেশন আছে, আজকে STGT করাচ্ছি, নেক্সট আবার যখন টেটের প্রিপারেশন শুরু করে দেব, তারপরে আবার যত নোটিফিকেশন আছে সবগুলি কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট দেখা হবে আরেকটি নতুন টপিক নিয়ে, যেটা কিনা কম্প্রিহেন্সিভ এর মধ্যে পড়ছে। তো নেক্সট টপিকটা আমরা সবাই জানি সিলেবাসের মধ্যে আছে, যেটা কিনা ইনভেস্টমেন্ট ইন হেলথ। তাহলে হেলথের টপিকটা কিন্তু নেক্সট আমি নিয়ে আসবো। তাহলে ভিডিওগুলিকে দেখতে থাকুন এবং লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, যেটা কিনা হেলথের উপরে হবে।